আজকে একটা রেসিপি দেখাবো, সেটা হলো বাড়িতে কিভাবে খাঁটি ঘি তৈরি করা হয় সেটাই। তো দেখুন, আমি একটা টিফিন বক্সে প্রত্যেক দিন একটু একটু করে সর তুলে সেই টিফিন বক্সে মধ্যে জড়ো করে সেটাকে ফ্রিজে রেখে দিতাম। তো এটা প্রায় দিন 10 ধরে রাখা ছিল ফ্রিজে। তারপর বার করে এরম শিলপাটায় আমি বেটে নিচ্ছি। হাতে অনেক সময় মাখলেও হয়, কিন্তু এরকম শিলপাটায় বাটলে পরে জিনিসটা খুব ফাইন হয় এবং কোনো দলা পাকানো যে ব্যাপারটা থাকে না, তাতে ঘিটা খুব ভালোভাবে বেরোয়। তেলের মতো যেটা গাওয়া ঘি বলতে আমরা যেটা বোঝাই সেটাই হয়। তো দেখুন, আমি এখানে ওই সরগুলোকে আস্তে আস্তে বেটে নিচ্ছি। তো বেটে নিয়ে তারপরে আমি খুব ফাইনভাবে দেখুন বাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নেব, একটা বাটিতে এটাকে তুলে নিচ্ছি। বাটার পরে তুলে নেওয়ার পরে এটাকে আমি একটা পাত্রটাকে গরম করে তার মধ্যে দিয়ে অনেকক্ষণ নেড়ে নেব। তো ঘি যেটা আমরা বাজার থেকে এনে খাই, যে বিভিন্ন কোম্পানির নামি দামি কোম্পানির যেগুলো খাই, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি গাওয়া ঘি নয়। সে গাওয়া ঘিয়ের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে যেটা তৈরি হয়, মানে ওটায় কিছু না কিছু পাইল থাকে, মিক্স থাকে। তো যাদের বাচ্চা আছে ছোট বাড়িতে, তারা এরমভাবে দুধ তো বাড়িতে নেওয়াই হয়, তাই প্রত্যেক দিন যদি সরটাকে আমরা এরম করে তুলে রেখে একটু স্টক করে নিয়ে ফ্রিজে তো এরমভাবে গাওয়া ঘি করতে পারি, তাহলে বাচ্চাদের খাওয়ানোর পক্ষে কিন্তু এটা খুবই সুস্বাস্থ্যকর। তো এরম দেখুন, আমি একটা কড়াতে গরম করে হালকা আছে এটাকে আমি নাড়তে থাকবো। যত নাড়বো তত তেলের মতো ঘিটা সর থেকে আলাদা হবে। তো এটাকে স্লো ফ্লেমে দিয়েই আমি নাড়বো। আপনারাও যখন বাড়িতে করবেন স্লো ফ্লেমে করবেন, তাহলে কি হবে, তাড়াতাড়ি পুড়ে যাবে না জিনিসটা, অথচ ঘিটা আস্তে আস্তে গলতে থাকবে। তো এইভাবে গোল গোল করে নাড়িয়ে নাড়িয়ে আমি 10-15 মিনিট এরকম করে নাড়তে থাকবো, যাতে তলায় লেগে না যায়, অথচ ঘিটা খুব অনায়াসেই ওপরে ভেসে ওঠে। তো আমার মেয়ে ঘি আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে খেতে খুব ভালোবাসে, কোজাগরির কথাই বলছি। তো ও তো খুব ছোট, তাই যতটা সম্ভব আমি বাইরের ঘিটা না দেওয়াই চেষ্টা করি, বাড়িতে এরমভাবে তৈরি করেই দিই। তো দেখুন, উপর থেকে কি সুন্দর সর্ষের তেল বা যে আমরা ব্যবহার করি রান্নায়, সেরকম তেলের মতো বেশ ছানা থেকে এই সর থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো ওপরে যেটা ঘি ভেসে উঠছে সেটাই কিন্তু আসল গাওয়া ঘি। আর গন্ধটা বিশ্বাস করুন, গোটা ঘরময় হয়ে গেছে। তো গাওয়া ঘিয়ের যে অ্যাকচুয়াল গন্ধ, সেটা কিন্তু আমি খুব পাচ্ছি। তো আপনারা যদি বাড়িতে এভাবে ঘি তৈরি করে কোনোদিনও দেখেন, তো দেখবেন আমরা দোকান থেকে যে ঘি কিনছি আর এটা যেটা বাড়িতে তৈরি করছি, তার হচ্ছে আকাশ পাতাল তফাৎ, তফাৎ। ঘিয়ে যখন দেখবেন এটা পুরো কালো হয়ে যাবে, মানে এই যে সাদা সরের যে ব্যাপারটা আছে এখনও, সেটা থাকবে না, আস্তে আস্তে এটা কালো হবে। সরটা পুরো কালো হয়ে ভেজে ওইখান থেকে তেলটা পুরোপুরি ছেড়ে দেবে, তখন বোঝা যাবে যে ঘিটা আমার তৈরি। দেখুন কতটা তেলের মতন বেরিয়ে গেল, দেখেছেন? সাদা ভাবটা দেখুন আস্তে আস্তে কেটে গিয়ে সবটাই তেলে পরিণত হচ্ছে, তার মানে ঘিটা আমার অর্ধেকটা হয়েছে, আরও অর্ধেকটা জাল লাগবে। তো আমি নাড়ছি। তো মাঝে মাঝে আমি মাঝখানে কদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমি মার কাছে গেছিলাম, বাপের বাড়ি গেছিলাম। আমার মা খুব অসুস্থ, পড়ে গিয়ে পায়ে খুব জোরে চোট পেয়েছেন উনি। তো এখন বেড রেস্ট, প্রায় আমি 7-8 দিন আমি দিতে পারিনি ভিডিও। তো আবার বাড়ি এসেছি, তারপরেই ভিডিও করতে শুরু করেছি। এই যে আমি ঘিটা হয়ে গেছে, এবার আমি একটা সুতির কাপড় নিয়েছি। আপনারা সবসময় এটা চেষ্টা করবেন সাদা কোনো রুমাল নেওয়া বা কোনো ভালো কাপড় পরিষ্কার নেওয়া। আমি সাদা এখানে ব্যবহার করতে পারিনি, কিন্তু করা উচিত। এবার দেখুন ঘিটা এরম তেলের মতন, দেখুন একদম পিওর গাওয়া ঘি, যেটা আমি একটা বাটিতে ছেঁকে নিয়েছি। আজকে রবীন্দ্র জয়ন্তী, তো রবীন্দ্রনাথের জন্মদিন, সে উপলক্ষে আমার বাড়ির সামনেই দেখুন রবীন্দ্রনাথের একটা মূর্তি রয়েছে।
তো সেখানটায় কি সুন্দর সাজিয়ে তাকে মাল্যদান করা হয়েছে, কিছু ফাংশন সকালবেলা হয়েছে, যেখানে আমি সকালবেলা এগুলো দেখেছিলাম, তাই আপনাদের সাথেও কিছুটা শেয়ার করছি ছবি তুলে। তো আজকে একটা জায়গায় যাব, সেটা হচ্ছে ডুমনিতলা। এই বেলডাঙ্গার এখান থেকে মিনিট 15 টোটো করে যেতে হয়। তা সেটা খুব বিখ্যাত একটা খুব জাগ্রত মায়ের মন্দির। তো সে গল্পই আজকে আপনাদের সাথে করব, এবং সেখানে যাচ্ছি কি কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যে রাস্তায় যেতে যেতে কোজাগরি স্কুলটা পড়েছিল, তাই কোজাগরি দেখালো বাদিকে। তো ডুমনিতলার একটা ঐতিহাসিক একটা গল্প আছে, লোকমুখে যেটা শোনা কথা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যে একটা রাজা তার ওই ডুমনি মা যেটা আর কি, যার কথা বলা হচ্ছে, লোককথা মানে লোকমুখে শোনা যায় যে সেখানে এক সুন্দরী, অতি সুন্দরী মেয়ে বা একা একা থাকতো ওই জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘরে। তো সেখান দিয়ে কোনো এক রাজা ওই ডুমনির যে বিল, সেই বিল দিয়ে জাহাজে করে নৌকো করে একদিন যাচ্ছিলেন। তো সে যাওয়া পথে ওই অতীব সুন্দরী মেয়ে দেখে সে নৌকা থামিয়ে সেখানে রাত্রিবেলাটা কাটাবে বলে নেমেছিল, এবং সেই অতীব সুন্দরী মেয়ের রূপ দেখে তাকে বিয়ে করে সেখানে কিছুদিন বসবাস করে তাকে ছেড়ে নিয়ে যাব সেই প্রতিশ্রুতি দিয়ে সেখানে ছেড়ে সে কিন্তু নৌকা করে চলে গিয়েছিল, সে আর কোনোদিনও ফেরেনি। তো ডুমনি মা যাকে আমরা পুজো দিই এখন, সে লোকমুখে এত এখন জাগ্রত, তো সে কিন্তু সে রাজার অপেক্ষা করতে করতেই সেখানে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিলেন। তো তারপর থেকে সেখানটায় যখনই কেউ কিছু মানে বা কিছু আমরা কিছু চাই, যেমন ঠাকুরের কাছে প্রার্থনা করি, তো সেগুলো কিন্তু ওই ডুমনি মা, যাকে আমরা মানে লোকমুখে সেটা শোনা হয়, তিনি কিন্তু ওই মারা যাওয়ার পরে ওখানে এখন ঠাকুরের এক পর্যায়ে গিয়ে সেখানে তাদের সকলের মনোবাঞ্ছা পূরণ করে চলেছেন বহু বহু যুগ ধরে। তো তার কিন্তু পুরনো ইতিহাসটা এরকমই, খুব দুঃখে কষ্টে অপেক্ষা করতে করতেই তাকে এই পৃথিবী ত্যাগ করতে হয়েছিল। কিন্তু সেই স্যাক্রিফাইসটা এখন মানুষ কিন্তু তাকে এক ভগবানের আসনে বসিয়ে তাকে পুজো করে চলেছেন, বা উনি আমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে চলেছেন। তো তিনি এক ঈশ্বরেরই রূপ, এখন বোঝা যায়। মানুষ রূপে তিনি কিছুদিন ওখানে ছিলেন, এবং সে রাজা সেটা কিন্তু বুঝতে না পেরে তার কিছুটা ফায়দা তুলে সেখান থেকে আর ফেরেননি। তো তার সে রাজার কি হয়েছিল, কি বৃত্তান্ত, সেটা কিন্তু আর লোকমুখে কিছু শোনা যায় না। তো চলুন, এই দেখুন বৈশাখ মাস শেষ মঙ্গলবার, তো বাঁক হাতে ডুমনি মায়ের মন্দিরে তারা গঙ্গার জল ভরে প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে ডুমনি মায়ের কাছে জল ঢালতে যাচ্ছে। তো দেখুন, একটা মানুষ তাকে ঠকিয়েছিল, চলে গিয়েছিল, কিন্তু কত মানুষ যুগ যুগ ধরে তার কাছে যাচ্ছে, তাকে ভালোবেসে বা তাকে শ্রদ্ধা জানিয়ে তার তার ইতিহাসটা কতটা সুন্দর দেখুন। তো এই যে বাঁক হাতে করে আমরা কি দেখি, তারকেশ্বর বা দক্ষিণেশ্বর বা বাবার মন্দিরেই যেতে দেখি জল ঢালতে, কিন্তু এখানে দেখুন ডুমনি মা এমনই জাগ্রত, বাঁক নিয়ে যেরকম আমরা তারকেশ্বরে ভোলে বাবার মাথায় জল ঢালি, সেরকম ইনার বেদি ধুয়ে দেওয়ার জন্য ছেলেরা, যে আঞ্চলিক ছেলেরা, তারা কিন্তু চলেছে। তো আমরা এবার ডুমনি মায়ের মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। টোটো করে যেতে যেতে সে লোকটাও কিন্তু সে একই গল্প করছিল। তো সেখানটা আজকে এই পুরো বৈশাখ মাস ধরে মেলা চলে, আর আজকে হচ্ছে শেষ মঙ্গলবার আর শনিবার দেখে কিন্তু পুজো হয়। এই যে এখান থেকে শুরু হলো এই মন্দিরের এলাকা। তো আজকে শেষ মঙ্গলবার বলে এখানে কিছু নরনারায়ণ সেবার আয়োজনও করা হয়েছে, দেখছেন প্যান্ডেলের মধ্যে, আর কিছু মেলার আয়োজন হয়েছে। এখানে ছোট ছোট স্টল বসেছে, মানে আর ওই যে পিছনে যে গাছগুলো দেখা যাচ্ছে সেখানটায় কিন্তু মন্দিরটা। আমি কোজাগরির ঠাকুমা আর ওর বাবা সবাই মিলেই এসেছি। তো
এই যে ঢুকছি, আমরা সকাল থেকে উপোস করেই আছি। আজ ডুমনি মায়ের কাছে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আমরা মুখে কিছু তুলব। বেলা প্রায় 12টা 12:30 গড়িয়ে গেছে। এই যে সেই ডুমনি বিলটার কথা বলছিলাম, এই পথ দিয়েই সেই রাজা নাকি এসেছিলেন, লোকমুখে শোনা যায়। আর ওই যে দূরে দেখছেন গেটটা, ওই গেটটাই হলো মন্দিরের প্রধান সিংহদ্বার। তো অনেক পুরনো মন্দির, আর গাছগুলো দেখলেই আপনারা তার আন্দাজ করতে পারবেন, কারণ বট গাছগুলোয় ঝুড়ি নেমেছে আর কত বছর যে বহু, তার কোনো হিসেব নেই। তো দেখুন এই যে সিংহদ্বারতে আমরা ঢুকছি এবার। ঢোকার পরে যে কত পুরনো গাছ, তার এই ঝুড়িগুলো নেমেছে, তার দেখে কিছুটা আন্দাজ হয়তো করতে পারছেন। আর কত মানুষের ঢল, কত দূর থেকে, কলকাতা থেকে, তারপর বহরমপুর, এদিকে আশেপাশে অনেক জায়গা থেকে কিন্তু মানসিকের পুজোও দেওয়া হয়। যারা মানসিক করেন অনেকে, তাদের কিন্তু সেই চাওয়াগুলো পূরণ হয়, তখন তারা কি করে, সেই পুজোগুলো দিতে আসে। তো এই হচ্ছে শুরু মন্দিরের। এই যে ডুমনি মায়ের এখানে একটা মন্দির আছে ছোট, এখানে কিন্তু মাকে, এখানে দুটো ছোট ছোট গোপাল যারা বাড়িতে পুজো করে তারা এখানে নামিয়েও দিয়ে যায়। এই যে হচ্ছে ডুমনি মন্দির, এখানে কিন্তু এটা বৌদ্ধ মূর্তি, হ্যাঁ, বুদ্ধ মূর্তির আদলে তৈরি, খ্রিস্টান পাথর দিয়ে যেটা করা হয়েছে। আর এখানে পুজো হয়, এইটা হচ্ছে বেদি, এটাই আসল বেদি। আর এখানে দক্ষিণাকালীর স্বরূপ হিসেবে এইখানে পুজো করা হয় ডুমনি মাকে। তাই শনি আর মঙ্গলবার বৈশাখ মাসে প্রচুর ভিড় হয়। আর এখানে মানসিকের পুজো আলাদাভাবে নেওয়া হয়। আর এখানে একটা গাছ আছে, সেখানটায় গোপাল ঠাকুর অনেক কিছু সবাই নামিয়ে দিয়ে যায়, সেখানেও মানুষ জল ঢালে। তো এই হচ্ছে ডুমনি মায়ের বিল। এখানে এই জল নিয়ে, জল স্পর্শ করে অনেকে মাথায় ছেটায়, তাতে কি হয়, মনের আশা অনেক পূর্ণ হয়। এবার পুজো টুজো দেওয়ার পরে এই যে একটা ঢালোয়া যে একটা বারান্দা আছে, তা সেখানটায় বসে সবাই কিন্তু আমরা টিফিন খাচ্ছি, মানে সকলেই উপোস করে এসে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে কিছু টিফিন করে বাড়ি ফিরবেন। অনেকে ওখানে নরনারায়ণ সেবায় যে খিচুড়ি খাওয়ানো হচ্ছে তাও খাচ্ছেন। তো অনেকে জয় মঙ্গলবার করেন, মঙ্গলবারে খান না চাল, তারা এখানে টিফিন করছেন। তো দেখুন কি সুন্দর জায়গাটা, সবাই বসে, এত গরম কিন্তু এখানে আমরা এতটুকু গরমের কিছু বুঝলাম না, কেননা এই জায়গাটা এতই ঠান্ডা, এই গাছের হাওয়া দিচ্ছে ঝিরঝির করে, আর জায়গাটা অনেক গাছ আছে বলে এত ঠান্ডা লাগছে, বলে বোঝাতে পারবো না। তারপরে দেখুন ঢাক ঢোল বাজিয়ে একদল, যে আমরা রাস্তায় দেখছিলাম যে লোকগুলো বাখাতে করে জল ঢালতে আসছিল, তারা এসে পৌঁছলো। সকলে উঠে দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা জানাচ্ছেন। আর এখানে অনেক ব্রাহ্মণ বাড়ি থেকে বড় বড় এলাকায় যে বাড়িগুলো আছে, তারাও কিন্তু ভ্যানে করে প্রচুর ফল টল নিয়ে এখানে মানসিকের পুজো দিতে আসে। তো এই যে দেখুন গাছটা, এই গাছগুলো কিন্তু অনেক পুরাতন, কত বছরের পুরনো সেটা কিন্তু কেউই বলতে পারে না, সবাই আন্দাজ করে আর লোকমুখে শুনেই বলে। তো এখানে আমি কোজাগরি ঠাকুমা দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে ডুমনির জলটা স্পর্শ করব বলে দাঁড়িয়ে আছি। সবাই ওপার থেকে আসছে, ওপারটা হচ্ছে আন্ডিরন বলে একটা গ্রাম। তো ওই যে নৌকো করে সবাই আসছে, সবাই কিন্তু এই মেলা, এই ঠাকুরের পুজোদের জন্যই আসছে। তো এইখানটা হচ্ছে ঘাট, এই ঘাট পারাপার কিন্তু এই নৌকোর মাধ্যমেই লোককে করতে হয়। মন্দিরে যারা আসতে চাইছেন ওপার থেকে, তারা কিন্তু ওই ঘাট পেরিয়েই নৌকো করে আসবেন, আর কিন্তু অন্য পথ নেই। তো কোজাগরি আর আমি আস্তে আস্তে যাচ্ছি ওই ডুমনি দহ বিলটাকে স্পর্শ করার জন্য। যারা এখানে পুজো করতে আসেন তারা এই জল স্পর্শ না করে কিন্তু কেউই যান না। তো দেখুন অনেকে স্নান করছে, যারা আঞ্চলিক এখানকার লোক তারা কিন্তু এখানে স্নান করেন, যেরকম ঘাট পুকুর ব্যবহার হয় গ্রামের লোকেরা যেরকম করে সেরকম। বাইরের দৃশ্যটা দেখুন কি সবুজে ঘেরা, আর খুব পরিষ্কার একটা পরিবেশ, যেখানে জনবহুল, গাড়ি ঘোড়ার ধোয়া নেই, কিছু নেই, একটা খুব সুন্দর জায়গা। দেখলেই মনটা বেশ জুড়িয়ে যাচ্ছে। ওই যে নৌকোয় সবাই পারাপার করছে, একটা নৌকো পেরিয়ে মানুষকে দিয়ে যাচ্ছে, আর একটা নৌকোতে কিছু লোক আবার উঠছে। তো আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের কাছে।
এই ঘাটেও কিন্তু ধূপ তারপর ফুল এগুলো দিয়ে পুজো করা হয়, যেহেতু এটা এই মন্দিরের সংলগ্ন। তো এই যে আমরা এবার পুজো টুজো দিয়ে কিছু টিফিন করে আমরা মেলাটায় ঘুরতে বেরিয়েছি। দেখুন এখানে যেরকম মেলায় বসে কিছুটা জিলিপি, পুতুলের দোকান, ছোটোখাটো ঠাকুরের দোকান, যেরকম মেলা হয়, তো আমরা ঘুরে ঘুরে মেলাটাকে ঘুরছি। এখান থেকে এক বান্ধবীর বাড়ি যাব, আমার বান্ধবীর বাড়ি হচ্ছে কাছাকাছি, তো তার বাড়ি যাব। তার ছেলে মেয়ের জন্য কিছু গিফট কেনার আছে, আমার মেয়ের জন্য কিছু কেনার আছে, সেগুলোই মেলায় বসে বসে আমরা ঘুরে ঘুরে সেগুলো কেনার চেষ্টা করছি। তো এখানে নরনারায়ণ সেবা হচ্ছে, তো আমরা এবার চেষ্টা করছিলাম, এবার আমরা মেলা টেলা ঘোরার পরে আমরা বসে গেছি এখানে নরনারায়ণ সেবার জন্য। তো ডুমনি মায়ের এখানটায় প্রসাদ হিসেবে কিন্তু একমাত্র এই নরনারায়ণ সেবায় যে খিচুড়িটা দেওয়া হয় সেটাই। তো আমরা প্রসাদ গ্রহণ করার জন্য বসেছি, কোজাগরি আমি সকলেই সপরিবারে আমরা বসেছি। বিশ্বাস করুন খিচুড়িটা এত সুন্দর হয়েছিল, মানে যেটা ভোগের খিচুড়ি যেটা হয় সেটা যে স্বাদটা সেটাই। তো খাওয়া দাওয়া সেরে আমরা এখানে বসেছি, কিছু নাম কীর্তন হচ্ছিল সেগুলো শোনার জন্য। আর এখানটায় অনেক মানুষ দেখুন এখনও শয়ে শয়ে আসছে পুজো দিতে। তো আমরা এবার এখানে গাছতলাটায়, এবার নাম গান শোনার পরে আমরা গাছতলাতে একটুখানি বসলাম। কোজাগরি খুব অস্বস্তি করছিল, মানে গরমটা তো খুব বেশি, তাই কোজাগরি এখানে খেলা বাইরে বেরিয়ে আসতে চাইছে, এক জায়গায় বসতে পারছে না। তো আমরা এখানে স্ট্যান্ড ফ্যান পেয়েছিলাম একটা জায়গায়, কমিটির লোকেরা বসেছিলেন, তারা আবার চেয়ার ছেড়ে দিলেন, আমরা চেয়ারে বসে আছি। কোজাগরির খুব গরম লেগেছিল, সেই আইসক্রিমটা কিনে নিয়ে এলো, তো আমরা তিনজন মিলে গরমে আইসক্রিম খাচ্ছি দেখুন। আর এখানে কমিটির লোকেরা বসে আছে, যারা স্বইচ্ছা এখানে চাঁদা মানে কিছু টাকা দান সমূহ হিসেবে দিতে চাইছেন, তারা ওখানে দেবেন বলে ওনারা কালেকশনের জন্য বসে আছেন। আর এখানে দেখুন ঢাক বাজিয়ে এক আঞ্চলিক পুজো ঢুকছে, তারা মানে শোনা গেল যে এক ব্রাহ্মণ বাড়ি থেকে মানসিকের পুজো ঢুকছে। তা মাথায় জলের ঘড়া, আর এখানে গামলায় করে সব মানসিকের প্রসাদ নিয়ে খোল কীর্তন বাজিয়ে কিন্তু ডুমনি মায়ের পুজো ঢুকছে। তো সেগুলোই আমরা এখানে বসে বসে দেখছিলাম। তো তাহলে এখানের পুজোর যে আয়োজন বা এত ভক্তি শ্রদ্ধা দেখে আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন যে এই পুজোটা বা এই মায়ের কতটা এখনও মানে জাগ্রত কতটা। তার এই যে ভক্তি, এই ভক্তিগুলো দেখলেও কিন্তু কিছুটা মন প্রাণ জুড়িয়ে যায় যে না, এখনও ঈশ্বর বলে, ভগবান বলে যেটা আছে মানুষ যেখানে বিশ্বাস করতে পারে। তো এবার কোজাগরি আর আমি চলে এসেছি, সকলে মিলে কোজাগরি এটা নেব ওটা নেব বায়না করছে, যেরকম বাচ্চারা করে। তো কোজাগরির এখানে অনেক কিছু কেনার আছে, আর আমি আমার ওই বান্ধবীর বাড়ি যাব বলে সেখানে কিছু বাচ্চা দুটোর জন্য চেষ্টা করছি কেনার। এখানে দেখুন খেলনাপাতি বাচ্চাদের যেরকম ওই থাকে হাতা খুন্তি, সেগুলো কেনা হলো, ছোটোখাটো অনেক কিছুই কেনা হয়েছে। তারপরে আমরা বসে গেছি একটা জলের দোকানে, একটা ছোট স্টল মতো করেছে, জল টল ঠান্ডা জল রাখছে। তো বাইরে মন্দিরে কিন্তু কোনো গরম আমরা অনুভব করতে পারলাম না, মন্দিরের থেকে বেরিয়ে এসে কিন্তু খুব গরম লেগে গেছে। তখন একটু জল টল খেয়ে আমার ওই বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বলে আমরা ঠিক করছিলাম। সেই সময় ফুচকাওয়ালাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই কিছুটা ফুচকা কোজাগরি আর আমি ওই দুপুরবেলাতে খেলাম। দুপুর মানে তখন প্রায় 3টে সাড়ে 3টে। তারপর ফুচকা খাওয়ার পরে আমরা ডুমনিতলা থেকে বেরিয়ে আসছি। ওই যে এখনও নরনারায়ণ সেবা চলছে, তো আমরা এই ফাঁকে আস্তে আস্তে ওই বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে এবার বেরোবো বলে বেরিয়ে আসছি। এখান থেকে হেঁটে যাওয়া সম্ভব না, আবার টোটো করেছি, টোটো করে বান্ধবীর বাড়ি ঘুরে এবার আমরা বাড়ি ফিরছি। ওই যে আকাশি রঙের বাড়িটা, ওটা আমার বান্ধবীর বাড়ি, ঘোরা হয়ে গেল। এই যে ঢুকছি, আমারই বলতে ভুল হয়েছে, ওই বান্ধবীর বাড়িতে ঢুকেছি। এটা আমার বান্ধবী, হ্যাঁ এটা বান্ধবীর মেয়ে, আর ওটা কোজাগরি।
আমার বান্ধবীর মেয়েটা, ওরা ডুমনিতলায় ঢুকেছি তখন থেকেই ফোন করেছে আমার বাড়ি অবশ্যই ঘুরে যাবে। তো এটা হচ্ছে বান্ধবীর বাড়ির ওপর দোতলা, এটা বাড়ির কি সুন্দর দেখুন, বাড়িটা গোছানো, সাজানো গোছানো। আমি এই প্রথমেই আসছি ওদের বাড়ি। তো মেয়েটা খুবই ভালো। এই যে ওর নাম হচ্ছে মৌ, ও বহরমপুরের মেয়ে, আমিও বহরমপুরেরই মেয়ে। তা সেই সূত্রেই আরও বন্ধুত্বটা আমাদের জমে উঠেছে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি কোজাগরীর স্কুল থেকেই পরিচিত। স্কুলে ওর ছেলেটা ছোট, মেয়েটা বড়। ওর ছেলেটা আর আমার মেয়েটা একই ক্লাসে পড়ে, কিন্তু সেকশনটা আলাদা। তো আমরা একসাথে গিয়ে সবাই আড্ডা মারি, এখান থেকেই চেনা জানা, আর এখান থেকেই বন্ধুত্বটা শুরু। তাই ও দেখুন মেয়েটা, মৌয়ের মেয়েটা কিন্তু ও গান শেখে, তো ওকে নিয়ে বেশ পড়েছে। তাই এইভাবে আজকে দিনটা বেশ ভালোই গেল। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো গল্প আড্ডা নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করলাম।